রূপসী মণ্ডল। আমি হচ্ছে দীপানিতা মুখার্জি ক্যারেক্টারটা করছি। আর আমার এই ক্যারেক্টারটা করে খুব ভালো লাগছে। রতন স্যার আমাকে ক্যাস্টিং করেছে, আর আমার এখানে হয়ে খুব ভালো লাগছে। সৌরভ স্যার আর রতন স্যারের হাত দিয়ে আমি আজ এখানে দাঁড়িয়েছি। আর আমার এই মুভিটার কাজটা করে আমার খুব ইচ্ছা ছিল, আর আমার ছোটবেলা থেকে এটা প্যাশন ছিল। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এত লোকজনদের সামনে দাঁড়িয়ে আছি, সেটাই আমার খুব ভালো লাগছে। এই ইমানদার মুভিটা করে আমার খুব ভালো লাগছে, সেটাই। ক্যারেক্টারের নাম মৌপ্রিয়া দত্তা। আমি সত্যি বলতে ভীষণ এক্সাইটেড এই মুভিটার জন্য। আশা করি আপনাদের বহুত ভালো লাগবে এই মুভিটাকে দেখে। থ্যাংক ইউ। আমার খুব ভালো মনে হয়, কেননা দেখো সবাই তো নতুনরাও তো আসবে না, বন্ধুদের সঙ্গে নতুন মেলবন্ধনটা ভীষণ ভালো। তাহলে ওরাও তাহলে অনেক কিছু শিখতে পারবে, আর আমরাও ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। নতুনদের কাছে যে শেখার নেই এমন কিছু নেই, কিন্তু নতুনদের কাছে এমন কিছু অনেক কিছু আছে যাতে শেখা যায়। আমার খুব ভালো লাগে। আমি অনেক ছবি করছি, যেরকম দাদা, কাকা, বাবা, মামা, প্রচুর ছবি করছি। নিশ্চয়ই তোমরা দেখেছো, প্লাস জানো আবার আপকামিং অনেকগুলো ছবি রিলিজ আছে আমার। তো সৌরভের সঙ্গে এটা আমার থার্ড ছবি। আগেরটা তো বাবা করেছিলাম, আর এটাতে হারু বলে একটা ক্যারেক্টার করছি, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। একটা বস্তি বাড়ির ওপরে গল্প, তো সেই বস্তি বাড়ির একজন মানে কি বলবো, একটা মুসলিম ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটা খুব শেড আছে, অনেক রকম কাজ করা হবে। সেই জন্য আমার যখন ও আমাকে বললো এই ক্যারেক্টারটার কথা, যখন আমাকে রিড করতেছি তখন আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আমি এটা করবো। আমার সঙ্গে সমাধি আছে, দেবাশিস আছে, আরও অনেকেই আছে। আজকে আমার একটু লেট হয়ে গেল, সরি, কারণ আমাকে চারটে বলেছিল, কিন্তু আমার একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেল আসতে, তার জন্য সরি। ভালো লাগলো, তোমাদের সঙ্গেও দেখা হবে, অনেক ভালো। আশা করি ভালোই হবে ছবিটা। নতুন অনেক একঝাক নতুন আছে, তার সঙ্গে কিছু পুরনো আছে। এই মেলবন্ধনটা আমার মনে হয় ভালো হবে। অনেক কিছু সাসপেন্স আছে, ফাইট আছে, রোমান্টিক আছে, মানে অল অফ একটা মুভির মধ্যে, কমার্শিয়াল মুভির মধ্যে যা যা থাকা উচিত প্রত্যেকটা জিনিস আছে এর মধ্যে। সবাই সব কিছু, মানে অ্যাকচুয়ালি এই মুভি যদি আপনারা দেখেন, তারপরে সিনের যে হয় যেমনভাবে আমরা তো দেখেছি দেবের খাদান, কেজিএফ, অনেক কিছু দেখেছি, ওদের থেকে ডিফারেন্ট হবে, এটুকু গ্যারেন্টি বলতে পারি। দর্শকদেরকে কি বলার আছে, দর্শকদেরকে একটাই কথা বলবো যে কেন সিনেমা হলে গিয়ে মুভিটা দেখে, এই ইমানদার মুভিটা কেন হয়েছে, কিসের জন্য, কি কারণে, এগুলো টোটাল মানে কমপ্লিট এগুলো আছে। তো এর জন্যই বলবো যে দেখতে, সিনেমাকে ভালো যারা বাসে তারা অবশ্যই দেখতে যান, কেন না দেখলে বাংলা সিনেমা তো আর করতে পারবে না। আর আমাদের বাংলার মধ্যেই সিনেমা চলে, খুব কম প্যান ইন্ডিয়া হয়, তাই না? এইসব জিনিসগুলো দর্শককে রিকোয়েস্ট করবো, যান গিয়ে দেখুন, খারাপ হোক ভালো হোক সেটা আপনারা রেজাল্ট দিয়ে দেবেন। সবাই তো পরীক্ষাতে পাস করতে পারে না, তা আমরাও একটা পরীক্ষা দিচ্ছি, দেখি কি হয়। এবার দর্শকরাই বলবে যে কেমন হয়েছে। দর্শকদেরকে বলবো যে আপনারা হলে গিয়ে একবার অন্তত হলেও সিনেমাটা দেখুন, ভালো লাগুক খারাপ লাগুক সেটা দর্শকদের। আমাদের স্ক্রিপ্ট লেখার সময় আমার মনে হচ্ছিল যে ওই সিনেমাটার নাম ছিল হচ্ছে আমি শুধু তো। ওই সিনেমাটা কমপ্লিট করার পর ওটা আপ হতে হতে আমার নায়িকার পা পিছলে পড়ে পাটা ভেঙে যায়, ক্র্যাক হয়ে যায়। সেটা আমরা 6 মাস বসে থাকি। তা 6 মাস বসে থাকার পর আমি 6 মাস বসে এখন কী করবো, তা এই কারণে এই ইমানদার মুভিটা আমি চুজ করি। যে ইমানদার বলে কোনো একটা মুভি, এর আগের একটা নাম আমি দিয়েছিলাম দা শুটার বলে, কিন্তু এই সিনেমা দা শুটার বলে যাচ্ছে না, পুরোপুরি কমার্শিয়াল মুভি, মারামারি কাটাকাটি এটা তো থাকবেই। আর এটা এমন একটা স্ক্রিপ্ট আমার 5 থেকে 6 বছর লেগেছে এই স্ক্রিপ্টটা লিখতে। তো যখন আমি লিখেছি আমার এমন এমন জায়গায় যেতে হয়েছে, আমার বস্তিতে যেতে হয়েছে, ট্রেন লাইনের ওখানে ঘন্টার পর ঘন্টা বসে আছি, বস্তির লোকরা যেভাবে কথা বলছে, বস্তির লোক বলে ভুল হবে, ট্রেন লাইনের পাশে যারা বসে থাকে তারা কিভাবে কথা বলছে কলপারে, কিভাবে গালিগালাজ করছে, কিভাবে বিহেভিয়ার করছে, কার সঙ্গে কিভাবে কথা বলছে, চলন, এই সব দেখে দেখে আমার লেখা, ঠিক আছে? তো এই সব জিনিস হতে হতে আমার টোটাল 5 ইয়ার্স লেগে গেছে। এই স্ক্রিপ্ট নিয়ে আরও অনেক গল্প আছে, যে গল্পটা তো সব বলা সম্ভব নয়। তো এই স্ক্রিপ্টটা এমন একটা স্ক্রিপ্ট, আমি মনে করি যে আর প্রচুর বিগ বাজেটের সিনেমা, এটা আসলে নতুন কিছু মানুষ দেখতে পাবে, যে নতুন একটা ডিরেক্টর এত বিগ বাজেটের একটা সিনেমা বানাচ্ছে, তার 3য় নম্বর সিনেমা, কিন্তু এত ভালো গল্প কোথায় পেল? কারণ আমাদের বেঙ্গলিতে এখন কি হয়,
আমার ধরুন একটা সিনেমা বের করতে হবে, স্ক্রিপ্ট রাইটারকে বলে দিলাম ভাই আমার সামনের মাসে একটা স্ক্রিপ্ট দিয়ে দিন। 1 মাসের মধ্যে লিখে রেখে দিয়ে দিল। এই কারণে আমাদের বেঙ্গলি অবস্থা এই জায়গায় চলে আসছে। আর আমার এই স্ক্রিপ্টটা হচ্ছে টোটালটাই সাউথ, যেরকম দেখেন যে একটা স্ক্রিপ্ট 5 বছর 7 বছর 10 বছর করে লেখে, আমি 10 বছর পারিনি, আমি 5 বছরে কমপ্লিট করেছি। এখনো ব্রাশিং বাকি আছে। আলটিমেটলি ব্রাশিং কমপ্লিট হয়ে গেলে আমি সিনেমায় শুটিংয়ে বেরিয়ে যাবো। এখন তো নতুন মুখ নিয়ে কাজ করতে অনেকেই সাহস পান না, তারপর কমার্শিয়াল ছবির পরিবর্তে অন্য ধারার ছবি দেখতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে এবং সিঙ্গেল স্ক্রিন হল এখন প্রায় বন্ধ এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 6 বছর আগের ভাবনা এখন কতটা প্রাসঙ্গিক আর কতটা রিস্কি মনে হচ্ছে? আপনি অবশ্যই জানেন আরজি কলের একটা রেপের ব্যাপারটা, আপনারা গেছিলেন ওখানে, সেটা আপনারা ভালো করে জানেন। তো বেসিক্যালি এই সিনেমার মধ্যে এই আরজি কলের ঘটনাটাও ঢুকানো হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি একটু আগে বললেন না যে নতুনদের নিয়ে সাহস, নতুনদের আমরা যদি চান্স না দিই, চান্স কে দেবে? যে এখন এখানকার স্টার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিনেমার স্টার, সেও তো একসময় নতুন ছিল। সেই প্রডিউসারও তো ও নতুন অবস্থায় তুলেছিল তো, কিন্তু আমি কেন তুলতে পারবো না? তো ওই সময় সিচুয়েশনটা আলাদা ছিল এই সময়। কিন্তু এই সময় যদি আমরা মনে করি যে নতুনদের, আপনি কি জানেন যে এখন পুরনো লোককে দেখার থেকে নতুন লোকদের দেখতে মন চাই সবার? জানেন কি? জানেন সেই সময় তো এখন ওটিটিতে লোকে চোখ রাখছে, হলে গিয়ে ছবি দেখা। ওটিটিতে তো 100% রাখছে। যারা সময় পাচ্ছে না তারা ওটিটিতে যাচ্ছে, দেখছে, ডাউনলোড করে বা রিসার্চ করে দেখছে ওটিটিতে, বা হইচই আনলিমিটেড অনেক আছে। তো আমাদের এই সিনেমাটাও ওটিটিতে আসবে। তো যাদের ওটিটিতে, যারা সময় পাচ্ছে না হলে যাওয়ার, তারা ওটিটিতে দেখে নেবে। আর যারা সময় পাচ্ছে তারা সিনেমা হলে দেখে নেবে। সাবজেক্ট না। আর এই যতগুলো বললেন না যে হল বন্ধ হয়ে যাচ্ছে, আসলে হল কেন বন্ধ হবে না? একটা খাবার আপনি কতদিন খেতে পারবেন? কতদিন পারবেন? এতদিন দেখেছেন যে 2010-এর পর থেকে বা 2014-র পর থেকে কোনো একটা নতুন স্টার উঠেছে? এখন একটা নায়িকাকে আমি একটা কথা বলতে যাব, একটা কোনো কিছু একটা বলতে যাব যে দিদি বা নাম ধরেই বলবো যে এই সিনেমার জন্য আমি তোমায় আছি, ওদের এতটাই মানে ফর্মা, যেটা আপনাকে 10 মিনিট দাঁড় করাবে, 15 মিনিট দাঁড় করাবে, 30 মিনিট দাঁড় করিয়ে তারপর বলবে ভিতরে পাঠাও। ভিতরে যাওয়ার পর স্ক্রিপ্ট মুখস্থ করবে, স্ক্রিপ্ট ডিরেক্টররা বলবে, ডিরেক্টররা বলার পর দেন কি হচ্ছে, সঙ্গে সঙ্গে বলবে এইটা পছন্দ না, এটা পছন্দ না, এটা পছন্দ না। ওরা ইচ্ছাকৃত এটা করে। তারপর কি হয়, এই করার পর বলছে যে আমি তো এই সিনেমাটা করতে ভালো লাগবে না, কিন্তু আমার পছন্দ হচ্ছে না, তুমি একটা কাজ করো সৌরভ, আমি তো এমনিতে নেই 17-18 লাখ টাকা, তুমি আমাকে 23-24 লাখ টাকা দিলে আমি করবো। কিন্তু আমার ডিমান্ড করছে ওই নায়িকাকে। সে জেনে বুঝে প্রডিউসারের এই প্রবলেমটা করছে। দিন শেষে কি হয়, প্রডিউসাররা বিপদে পড়ে। হল যেখানে আমার 200টা হল পাওয়ার কথা সেখানে পাচ্ছে 50টা। কেন? এই জায়গায় বাজেটটা বেড়ে যাচ্ছে। আরেক জায়গায় কি হয়, এই বড় বড় স্টারদের কথাই বলছি, নায়ক নায়িকাদের কথাই বলছি, ধরুন শুটিংয়ে গেল, শুটিংয়ে যাওয়ার পর তাদের অনেক রকম ব্যাপার থাকে, যে মেকআপ ম্যান আলাদা, ডিজাইনার আলাদা, এটা সবাই আপনারা জানেন। তার সঙ্গে যদি একটা কুকুর থাকে, সেটাকেও খাওয়াতে হবে প্রডিউসারের। ওই কুকুরকে নিয়ে আসবে, কুকুরকে খাওয়াতে হবে, মেকআপটা হ্যানা তানা সব তো থাকবেই। আরও আপনাকে টাইম দেবে খুব সীমিত। আমি যদি কল টাইম দিই 8টায়, সে আসবে 12টায়। মেকআপে বসবে, মেকআপে বসার পর 3 ঘন্টা লাগবে মেকআপ করতে। চুলটা কেন মেকআপ থেকে আসলো, এসে চুলটা এখানে কেন, এই মেকআপ ম্যানটা কই, শর্ট ক্যান্সেল করো। আমাদের এই প্রবলেমগুলো, আমাদের টাইমটা তো চলে যাচ্ছে। এই করে কি হয়, বাজেটটা হাই হয়ে যায়। আর আমাদের মতো প্রডিউসার কি হয়, নতুন প্রডিউসার কি হয়, দিন শেষে হল রিলিজ হাই লেভেল করতে পারে না, মার্কেটিং হাই লেভেল করতে পারে না, এবং যেগুলো আমাদের নিউজ কভারেজ, যেগুলো যত রকম অ্যাডভার্টাইজমেন্ট বলুন, আমরা করতে পারি না, কারণ আমাদের অর্থ কমে যায়। আমাদের যে টেন্ডেন্সি থাকে যে আমি 2 কোটি বা 3 কোটি টাকার মধ্যে এই সিনেমাটা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট করবো রিলিজ পর্যন্ত। কিন্তু দিন শেষে কি হচ্ছে, এই যে বড় বড় অ্যাক্টার্সদের জন্য, এটা কিন্তু বাইরে হয় না, যেটা সাউথে হয় না, বোম্বেতে হয় না, তামিলনাড়ুতে হয় না, এটা হয় না। কিন্তু এখানে আমাদের স্টাররা কিভাবে, আমি সব সিনেমার মধ্যে, আমি সব, আমি যা বলবো তা। এই কারণে ছোটোখাটো প্রডিউসার ভয় পায়, ছোট মানে যারা নতুন নিউ কামার, তাদের ভয় পায় যে তাদের নিয়ে যদি আমি না করতে পারি। আবার কিছু কিছু লোক এখন আমার মতো আরো অনেকে ভাবছে যে আমি যদি এখন নতুন একজনকে নিয়ে যাই, দেন তাহলে কি হবে, বেটার কিছু করতে পারবে। এই যে আমি ধরুন এই মেয়েটাকে নিয়েছি, একে নিয়েছি, ওরা ভবিষ্যতের নায়িকা। তো আমি এদের যেরকম শ্রাবন্তীর কথাই বলি না, 7-8 বছর বাদে নাম নেওয়া যাবে না, কেটে দেবে প্লিজ। যখন যে নায়িকাটা বোম্বাদার মেয়ের ক্যারেক্টার করছিল বহুদিন আগে, সে এখন নায়িকা।
তো এরাও এখন যেটা করছে সেটা পরবর্তীতে এরা নায়িকা হয়ে যাবে। এই ছবিতে কে কে রয়েছে? এই ছবির যে মেইন যারা আছে কিছু কিছু সাইন হয়ে গেছে, কিছু কিছু হয়নি। তো আমরা এখনো পারমিশন পাইনি যে নামগুলো বলা। এরপরে যখন আমি আগের দিনও বলেছিলাম যে নামগুলো ফ্ল্যাশ করবো না, এখন আমি ফ্ল্যাশ করতে পারবো না, ঠিক আছে। বড় বড় স্টার রয়েছে, 4-5 কোটি টাকা বাজেট একটা সিনেমার, মানে কেমন স্টার থাকতে পারে, ভালো ভালো স্টার রয়েছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে। আর শুটিং শুরু হবে আমাদের, শুভ মুহূর্ত হলো আজকে, পোস্টার লঞ্চ হলো, সেটা আপনারা দেখবেন। আমাদের শুটিং শুরু হবে হচ্ছে 16-17 তারিখ থেকে। আমাদের কথা চলছে, যদি আমাদের ভোটের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়, সব কিছু রিল্যাক্সে হয়ে যায়, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, অবশ্যই আমরা 16 থেকে 17 তারিখ রিলিজের প্ল্যান করব, রিলিজের ডেট আগে আমি এটা করি, মানে এই বছর। কারণ একটা সিনেমা করতে গেলে অনেকের খুশি হলে তার থেকে অনেকের মুখ ভেঙে যায়। তো আগে শুরুটা আমরা যখন না করব ততক্ষণ বলতে পারবো না যে কার পা ক্রাক খেয়েছে, কার এই আমার এখান থেকে 2তলা বিল্ডিং থেকে লাভ আছে, 5তলা বিল্ডিং থেকে লাভ আছে, বস্তি চলে যাবে, ওখানে বোম মারবে, যদি কারণ শরীরে কিছু একটা হয়ে যায় তো আমার শুটিং বন্ধ রাখতে হবে, সাসপেন্ড করতে হবে। তো বেসিক্যালি এটা এইভাবে আমরা বলতে পারি না যে রিলিজ কবে হবে, কিন্তু রিলিজ কবে হবে সেটা বলতে পারি না, কিন্তু এই বছরই রিলিজ হবে ডিসেম্বরের এন্ড। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।